আচ্ছা, সম্প্রতি একটা ফ্যাশন ফিচার বেশ সাড়া ফেলেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই যে দারুণ স্টাইলিশ চরিত্রগুলো, এদের পেছনে যে প্রায় ১০০ বছরের পুরনো একটা ক্লাসিক সাহিত্য লুকিয়ে আছে, সেটা কি আমরা ভেবে দেখেছি? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই অসাধারণ গল্পটাকেই খুঁজে বের করব। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই এই লাইনটা দেখুন, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। কি দারুণ একটা কথা, তাই না? এখান থেকে কিন্তু আমাদের গল্পের একজন প্রধান চরিত্রের চিন্তাভাবনা, তার যে একটা আলাদা সফিস্টিকেটেড মানসিকতা, সেটার একটা আঁচ পাওয়া যায়। তো বলছিলাম যে ফ্যাশন ফিচারের কথা, সেখানেই এই দুজনকে দেখা গেছে, অমিত আর লাবণ্য। একদম ২০২৪-এর আবহে নতুন করে সাজানো। দেখে মনে হবে কি ভীষণ স্টাইলিশ, আত্মবিশ্বাসী, ঠিক যেন আজকের শহরের কোনো কাপল। মনে হয় এই তো, এদের তো আমরা চিনি। কিন্তু প্রশ্নটা হলো, এই চরিত্রগুলো এলো কোথা থেকে? মানে এদের পেছনের গল্পটা কি? কোনো নতুন সিনেমার স্ক্রিপ্ট, নাকি এর শেকড় আসলে আরও অনেক গভীরে? আর এখানেই কিন্তু আসল টুইস্টটা। এদের গল্পটা কিন্তু কোনো নতুন স্ক্রিপ্ট থেকে আসেনি, বরং এর উৎস প্রায় ১০০ বছর পুরনো এক কিংবদন্তি সাহিত্য। তো সেই সাহিত্যটা কি? সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। এখন নামটা শুনে অনেকেই ভাবতে পারেন এটা হয়তো একটা কবিতার বই, কিন্তু না, এটা আসলে একটা উপন্যাস। যদিও এর পাতায় পাতায় ছত্রে ছত্রে জড়িয়ে আছে অসাধারণ সব কবিতা। ভাবা যায় ১৯২৮ সালে এটা প্রথম প্রবাসী পত্রিকায় বের হয়, তারপর ১৯২৯ সালে বই হিসেবে, আর তখন থেকে আজ পর্যন্ত প্রায় ১০০ বছর হতে চলল। কিন্তু এই গল্পটা এখনও একইভাবে সিনেমা, নাটক, ফ্যাশন সব কিছুকে ইন্সপায়ার করে চলেছে। এর আবেদন যেন একটুও কমেনি। তাহলে চলুন এবার গল্পের একেবারে ভেতরে ঢোকা যাক। কিভাবে দেখা হলো এই দুই অসাধারণ মানুষের? গল্পের শুরুটা কিন্তু বেশ সাদামাটা। অমিত রায়, অক্সফোর্ড ফেরত ব্যারিস্টার, বেশ শৌখিন। সবাই যখন দার্জিলিং যাচ্ছে, সে তখন উল্টো পথে শিলংয়ে ছুটি কাটাতে গেল। আর সেখানেই ছোট্ট একটা গাড়ি দুর্ঘটনায় দেখা হয়ে গেল লাবণ্যর সাথে। কে জানত এই সামান্য একটা ঘটনা থেকেই জন্ম নেবে এমন এক অসাধারণ সম্পর্কের। এই দুজনের চরিত্র কিন্তু একেবারে দুই মেরুর। দেখুন, অমিত হল যাকে বলে আল্ট্রা মডার্ন, সব নিয়ম ভাঙার জন্যই যেন তার জন্ম। অন্যদিকে লাবণ্য ঠিক তার উল্টো, শান্ত, মার্জিত, নিজের জগতে স্থির, মানে ব্যক্তিত্বে আকাশ পাতাল তফাত। কিন্তু অদ্ভুতভাবে ওরা একে অপরের পরিপূরক। অমিতের চিন্তাভাবনাটা বুঝতে হলে এই লাইনটা দেখতে হবে। সে বলছে কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকে বলে কালচার। মানে জ্ঞান বা বিদ্যা হলো আসল জিনিস, আর সেই জ্ঞান থেকে যে ব্যক্তিত্ব বা রুচিবোধ তৈরি হয় সেটাই হলো কালচার। এটাই ছিল অমিতের স্টাইলের মূল মন্ত্র। অমিতের এই গভীর দর্শনের পাশে এবার লাবণ্যকে দেখুন। তার সৌন্দর্যকে বলা হচ্ছে সকাল বেলার মতো, মানে তাতে কোনো ধোঁয়াশা নেই, কোনো অস্পষ্টতা নেই। তার সৌন্দর্যটা আসলে তার বুদ্ধির স্বচ্ছতা থেকে আসে, বাহ্যিক চাকচিক্য থেকে নয়। তো এই দুই ভিন্ন ধরনের মানুষ যখন প্রেমে পড়ল, তখন কি হলো? এখানেই গল্পটা একটা অসাধারণ দিকে মোড় নেয়। এবার আমরা আলোচনা করব উপন্যাসের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত দিকটা নিয়ে, প্রেম আর সম্পর্ক নিয়ে তাদের যে বৈপ্লবিক ধারণা। অমিতের এই কথাটা তার পুরো দর্শনটাকে যেন এক লাইনে বলে দেয়। লাবণ্যর ভালোবাসা যেন দিঘির জল, ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে। অমিতের মতে ভালোবাসা দুই রকম। একটা হলো কলসির জলের মতো, যা প্রতিদিনের প্রয়োজনে লাগে, আর অন্যটা হলো দিঘির জলের মতো, যায় আত্মার জন্য, যেখানে সাঁতার কাটা যায়, মনকে ডুবিয়ে দেওয়া যায়, কিন্তু তাকে ঘরে বেঁধে রাখা যায় না। এখন এই সিদ্ধান্তটা মেনে নেওয়া একটু কঠিন লাগতে পারে, মানে এত ভালোবাসার পর আলাদা হয়ে যাওয়া। কিন্তু যদি আমরা ধাপে ধাপে দেখি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। ওরা বুঝতে পেরেছিল যে ওদের আত্মিক সংযোগটা এতটাই গভীর যে বিয়ের দৈনন্দিন জীবনের ছোটখাটো বিষয়গুলো হয়তো সেই বিশুদ্ধ ভালোবাসাকে নষ্ট করে দেবে। তাই সেই নিখুঁত প্রেমটাকে বাঁচিয়ে রাখার জন্যই ওরা আলাদা হওয়ার মতো একটা চরম সিদ্ধান্ত নিয়েছিল। তো এই অসাধারণ সিদ্ধান্তের পর গল্পটা কিভাবে শেষ হলো? চলুন সেই করুণ কিন্তু সুন্দর সমাপ্তির দিকে যাওয়া যাক।
আর ওদের বিচ্ছেদটাও ছিল ওদের প্রেমের মতোই অন্যরকম। কোনো ঝগড়া, কোনো দোষারোপ, কিচ্ছু না। শেষ হলো একটা কবিতার মাধ্যমে। লাবণ্য তার বিয়ের কার্ডের সাথে একটা কবিতা লিখে পাঠায় অমিতকে। ভাবুন একবার, এই বিদায়ের মধ্যে কি পরিমাণ গভীরতা আর সম্মান জড়িয়ে আছে। এটা সত্যিই বিরল। সেই কবিতারই কয়েকটা লাইন। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও, আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। লাবণ্য যেন বলছে, সময়ের স্রোতকে তো আটকানো যায় না, সেই স্রোতে ভেসে যেতেই হবে। এই বিদায়ে কষ্ট আছে, কিন্তু তার সাথে আছে একটা শান্ত সমর্পণ, একটা মেনে নেওয়ার সৌন্দর্য। আর শেষটা, এই লাইনগুলো শুনলে গায়ে কাটা দেয়। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, ওগো বন্ধু বিদায়। মানে কি অবিশ্বাস্য এক স্বীকারোক্তি। লাবণ্য বলছে সে যা দিয়েছে তা অমিতের কাছ থেকেই পাওয়া। অমিত সেই ভালোবাসা গ্রহণ করে আসলে লাবণ্যকেই ঋণী করে দিয়ে গেছে। এর চেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশ আর কি হতে পারে? তো সবকিছু মিলিয়ে প্রশ্নটা আবার ফিরে আসে, কেন? কেন প্রায় ১০০ বছর পরেও এই গল্পটা আমাদের এত টানে? কি আছে এতে যা আজও এত প্রাসঙ্গিক? এর উত্তরগুলো বোধহয় এখানেই আছে। শেষের কবিতা আসলে শুধু একটা প্রেমের গল্প নয়, এটা তার চেয়ে অনেক বড় কিছু। এটা বুদ্ধিবৃত্তিক সংযোগকে উদযাপন করে, ভালোবাসার একমাত্র পরিণতি যে বিয়ে নয় সে প্রশ্নটা তোলে। এটা প্রেমকে একটা বন্ধন হিসেবে না দেখে মুক্তির পথ হিসেবে দেখায়। আর ঠিক এই কারণে এই গল্পটার সময়ের গণ্ডি পেরিয়ে গেছে। এই আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে, যে প্রশ্নটা এই উপন্যাসের একেবারে কেন্দ্রে রয়েছে। আচ্ছা, শ্রেষ্ঠ প্রেম কি সত্যিই সেটাই যাকে অধিকার করা যায় না? একটু ভেবে দেখার মতো প্রশ্ন, তাই না?